ঠিক আছে না? এখন লাভ করতেছে, লাভ করতেছে। আপনার এটাই পেজ খোলা না এই আইডির ভিতরে? হ্যাঁ আপনার এই থ্রি ডট আছে না, থ্রি ডট আপনার এই যে এখানে তিনটা দাগ ছিল ওইখানে যে পেজেস লেখা আছে লাইভ চলতেছে লাইভ। ঠিক আছে, একটা মাত্র ভিউ যেটা আমি দেখতেছি, লাভ দিয়ে দিই। ধরো কয়টা ইয়েতে শেয়ার করে দিই নাকি? তারপরে এসএসসি 2026 ব্যাচ এই গ্রুপে একটু শেয়ার করে দেই, এই গ্রুপে শেয়ার করি। তারপরে তো আপনার কাছে মানে নিপুণ ভাইটা এই আছে না, এই মুখটা দেখবে নিপুণ ভাইটা। নিপুণ কি মানে নিপুণ ভাইয়ের আইডি আপনার কাছে আছে না, ফ্রেন্ড রিকোয়েস্টে হইতে পারে, জি আছে, তখন দেখলাম আছে। মানে আমার দাদা পাঠানো সময় আচ্ছা মিলে হাসান। আচ্ছা শেয়ার করে দিছি। তারা কয়েকটা গ্রুপে শেয়ার করলে ভালো হইতো আমার। দাঁড়াও একটু আমার ইয়েতে মেন আইডিটা তো খুঁজে পাইতেছি না। সার্চ দেওয়া তোমার মেন মানে এই আইডিতে কয়টা পেজ আছে এটা শো করতেছে, কিন্তু তোমারই সে করতেছে না। এই যে এটা কি গ্রুপ নাকি? আছে এটার মধ্যে ঢুকে দেখি। সেটাতে আপনার লাইভ চলতেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমার আরেকটা আইডি, বুঝছো? এই জায়গা থেকে লাইভ করি, এই আইডিতে একটু শেয়ার করি। আপনি লাইভ দেন 26 দেখো, 26 কোন জায়গায়? ক্লাস 6 7 গ্রাজুয়েট, ক্লাস 10 ম্যাথ এন্ড সায়েন্স 27, girls অফিসিয়াল 6। সো আমি একটু শেয়ার করে দিই সবগুলাতে। শোনা যাচ্ছে মনে হয়, শোনা যাইতেছে না? লাইভ কি এই জায়গাতে শোনা যাওয়ার কথা? শেয়ার করি কয়েকটাতে, আগে শেয়ার করে দিই তারপরে। শেয়ার হইতেছে নাকি? ক্যান শেয়ার শেয়ার করি 27। শেয়ার হইতেছে নাকি? 12টা শেয়ার হয়েছে না, মানে এই যে আমি শেয়ার করতেছি না, এটা শেয়ার হইতেছে না। 12টা আছে 12টার মতো হয়েছে না? জি, যে আবার ক্যান শেয়ার। 12টা বেশি করা যাবে না। আচ্ছা যাই হোক, তো সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে হয়তো। আচ্ছা যাই হোক, তুমি একটু মাঝে মাঝে এনে ক্লিক করে, বুঝছো, একটু সাউন্ডটা একটু ক্লিয়ার আছে কিনা একটু দেখো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আজকে এই পর্যন্ত ম্যাথ পড়াইছি, তো এটা একটু মিশিয়ে দেই বা মুছে দেই, তারপরে আমরা শুরু করবো যে এসএসসি 2026 এবং 27 এবং 28 ব্যাচ। সবাই এই ক্লাসটি করতে পারবে।
এবং এটা বেসিক ডেভেলপমেন্টের জন্য ভালো কাজে লাগবে আর কি। তো আজকে আমরা কি শুরু করব, কেমিস্ট্রির পদার্থের গঠন। তো আমি একটু কলমগুলা নিয়ে নিই, বইটা একটু উপরে রাখি। ঠিক আছে, দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? দেখো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? তাড়াতাড়ি ক্লাসটা নিতে হবে, কারণ হলো তো রোটেট এটারও মূল্যকে আচ্ছা ঠিক আছে, সাউন্ডই করা যায় না, সাউন্ড একটু কমাই দিই নাকি? তুমি এই জায়গায় দেখো যে ক্লিয়ার দেখা যাইতেছে কিনা, বুঝছো? এই জায়গায় লক্ষ্য করো। আচ্ছা, তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি, সেটা হলো যে কেমিস্ট্রি বা রসায়ন, কেমিস্ট্রি, এসএসসি কেমিস্ট্রি, চ্যাপ্টার কত? চ্যাপ্টার 3, পদার্থের গঠন। অধ্যায়ের নাম পদার্থের গঠন, যার ইংলিশ টার্ম কি? স্ট্রাকচার অফ ম্যাটার। স্ট্রাকচার অফ ম্যাটার। তো আজকে কেমিস্ট্রি চ্যাপ্টার 3 পদার্থের গঠন অধ্যায়টি আমরা আলোচনা করব, এবং আমরা বেসিক টু অ্যাডভান্স আসলে পদার্থ কি এবং এই রিলেটেড বইয়ে যা কিছু আলোচনা করা আছে আমরা এ টু জেড শিখবো, এবং এ টু জেড আমরা সবকিছুই জানবো। তো আমি এইটুকু মুছিয়ে দিই নাকি? শুধু এসএসসি কেমিস্ট্রি এইটুকু থাক। একটু এই পাশে আম্মু একটু চুপ থাকা করো, ক্লাস চলতেছে। আচ্ছা যাই হোক, তো আমরা যেহেতু পদার্থের গঠন, অধ্যায়ের নামই কি? পদার্থের গঠন। তাহলে আমাদের পদার্থ কি সেই বিষয়ে জানার লাগবে নাকি? এখন পদার্থ কাকে বলে? সর্বপ্রথম কোশ্চেন আমাদের জানতে হবে, যেহেতু পদার্থের গঠন অধ্যায় আমরা পড়তেছি, যা স্ট্রাকচার অফ ম্যাটার বা ম্যাটার কি সেটা আমার কি জানতে হবে। তাহলে পদার্থ, তাহলে প্রথম কোশ্চেনটা কি হবে? পদার্থ কি? পদার্থ কি? তোমার মনের মধ্যে প্রথম, যেহেতু পদার্থের গঠন অধ্যায় আমরা পড়তেছি, তাহলে প্রথম কোশ্চেনে জাগবো কি? পদার্থ কি? এখন আমরা সবাই জানি যে আমাদের চারপাশে অসংখ্য পদার্থ বিদ্যমান, এবং এই পদার্থ কাকে বলে? যার ওজন আছে। কি আছে? যার, আমি সংক্ষেপ লিখি, যার ওজন আছে, ওজন আছে। তারপরে কি করে? যা কি জায়গা দখল করে। কি করে? জায়গা দখল করে। তারপরে কি? যা কি বল প্রয়োগে বাধা প্রদান করে। বল প্রয়োগে বাধা প্রদান করে। তাহলে আমি কি বললাম? যে যার ওজন আছে। এখন তোমার এই যে ধরো এই ডাস্টারটা দেখো, আগে বুঝো পরে লেখো। এটা ডাস্টারটা, এই ডাস্টারটার কি বল আছে না? ওজন আছে না? ওজন কি? ওজন হলো কি? যে আমাদের পৃথিবীর ওজন হলো কি? ওজন বা ভর। যার কি ওজন বা ভর আছে, সরি ওজন না, সরি যার ভর আছে, সরি ভর লেখো। ওজন আর ভর আমরা আসলে গ্রামের ভাষায় সেম মনে করি, আসলে কিন্তু সেম না। যার কি ভর আছে। দেখো এই একটা বস্তু, একটা জিনিস, ধরো এমন একটা জিনিস যার কি ভর আছে। ভর আছে না? এটার ভর আছে। তারপর কি? জায়গা দখল করে। এটা কি? এই যে আমার হাতের উপরে কি একটা জায়গা দখল করতেছে না? একটা জায়গা দখল করতেছে না? তাহলে একটা জায়গা দখল করতেছে, এবং কি যা বল প্রয়োগে বাধা প্রদান করে। এই যে আমি ধরো এনুকে একটু বল প্রয়োগ করলাম, দেখো এই ডাস্টারের উপরে কি করতেছি, তুমি ওই জায়গায় লক্ষ্য করে দেখো যে আমরা বল প্রয়োগ করতেছি। বল কি মানে এই জায়গায় যে বল কি? বল হইলো কি? যে তোমার কি হয়? যার কি অবস্থার পরিবর্তন ঘটায়। যা কি
অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কি বলে? বল বলে। নাকি বল? বল আমরা কোন জায়গায় শিখছি? ওই যে ফিজিক্সের বল অধ্যায় আমরা পড়ছি না? ফোর্স ফোর্স অধ্যায় পড়ছি না? নিউটনিয়ান মেকানিক্স অধ্যায় যেটা আছে। তো এটাতে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি অবস্থার পরিবর্তন হইতেছে না? তাহলে দেখো আমি কি বলছি যে 3 নম্বর পয়েন্টে বল প্রয়োগে বাধা প্রদান করে। তার মানে আমি যে বল প্রয়োগ করতেছি এই ডাস্টারটা তো আমার কিছু কি বাধা প্রদান করতেছে না। মানে আমি মনে করো যে এর চেয়ে আমি যতটুকু শক্তি প্রদান করলে বা বল প্রদান করলে ডাস্টারটা গতি হইতো তার চেয়ে কিছু পরিমাণ কম দিলাম, তাহলে কি বস্তুটা কি আর কি সামনে যাব? তার মানে কি সে কিন্তু আমার কন্টিনিউয়াসলি কি করতেছে? বাধা দিতেছে না। তাহলে এই বৈশিষ্ট্য কি এই 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 একটা জিনিস ধরো একটা কি এটা একটা জিনিস এটার মধ্যে আছে না? এটার মধ্যে আছে না? এই তিনটা বৈশিষ্ট্যই এর ভর আছে। ভর তো আছে নাকি? বুঝলাম ভর আছে এবং কি একটা জায়গা দখল করতেছে এবং কি সেটা কি বল প্রয়োগে কি করতেছে? বাধা প্রদান করতেছে। তাহলে যে সকল পদার্থ যে সকল বস্তু কি করবে? ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? পদার্থ বলে। বুঝছো কথা? তাহলে এখন বিষয় হলো আমরা পদার্থ বিষয়টা জানলাম। এখন তাহলে দুনিয়াতে যা কিছু সব কি পদার্থ? যেমন মনে করো যে এই যে আমার কি এই যে হাতের যে মানে ব্রেসলেটটা এটাও কি একটা পদার্থ? মানে যা কিছু আছে সবকিছু পদার্থ। বুঝছো? একটা বই, তারপর তোমার এই ডাস্টার, কলম, পেন যা কিছু আছে সব কি পদার্থ। কথা বুঝছো? এখন এখন বিষয় হলো যে এই পদার্থ যেগুলো আছে এগুলো আবার কি জড় পদার্থ? জড় না? এর মধ্যে কি জীবন আছে? এক কথায় তুমি চিন্তা করবা যে পৃথিবীতে তোমার জীব মানে তোমার যে আছে পদার্থকে দুই ভাগে ভাগ করা হয়। একটা কি তোমার মানে মানে সরি আমি এটা এইভাবে বলো যে তোমার সকল পদার্থকে দুই ভাগে ভাগ করা যায়, মানে ভাগ করা যায়। একটা কি জীব, একটা জড়। জড়ের মধ্যে জড়গুলা কি আবার কি পদার্থ না? জড়গুলাই তো মূলত পদার্থ, যেগুলা জীবন নাই উল্লেন তো পদার্থ। আমাদের জীবন আছে, আমরা তো আর পদার্থ না। মানে যাদের মধ্যে জীবন নাই তারাই তো জড় পদার্থ নাকি? তাহলে এই যে মানে এই যে জড়গুলা যেগুলা আর কি মানে যে জড় বস্তুগুলা যেগুলো আছে এগুলাই তো পদার্থ নাকি? এখন এই যে পদার্থ আমরা জানলাম, এখন আমাদের কি বলা হয়েছে যে অধ্যায়ের প্রথমে শিরোনামে আছে যে পদার্থের গঠন। এখন আমার বিষয় হলো যে প্রথমেই আমাদের পদার্থের গঠন সম্পর্কে ধারণা নিতে হবে। তার আগে আমরা কিছু তোমরা হয়তো বা জানো বা মনে করো যে পদার্থ কি সেটা আমরা বুঝলাম। এখন আসো যে এই অধ্যায় শুরু করার আগে আমাদের কিছু বেসিক ডেভেলপমেন্ট করে তারপরে কি আস্তে আস্তে আগাইতে হবে নাকি? এই এখন হলো বিষয় হলো যে না আমি আগে ওই মানে সব বেসিক শেষ করে তারপরে ওই বাকিটা পড়াই আর কি। তো পদার্থ, তাহলে তোমার পদার্থকে তোমার আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা কি মৌলিক পদার্থ, হ্যাঁ গঠন অনুসারে ভাগ করা হয় কয় প্রকার? দুই ভাগে। দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো মৌলিক পদার্থ, মৌলিক পদার্থ, আর একটা কি যৌগিক পদার্থ। এখন মৌলিক মানে কি তোমাকে আমি বলছিলাম, গণিতের ক্ষেত্রে বলো, বাংলাতে বলো, কিংবা যে কোনো জায়গায় বলো, বা পদার্থের ক্ষেত্রে বলো, মৌলিক যখন যে ওয়ার্ডটা দেখবা তখন মানে কি সেই সকল মৌলিক যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। আবার যদি তুমি রাশির ক্ষেত্রে বলো, যে সকল রাশিকে বিশ্লেষণ করলে ওই রাশি ব্যতীত অন্য কোনো রাশি পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক রাশি। যেমন ওই যে স্কেলার সরি তোমার ফিজিক্সের যখন প্রথম অধ্যায় পড়লাম তখন কি পড়ছিলাম যে গঠন অনুসারে রাশি কত প্রকার? দুই প্রকার। একটা কি মৌলিক রাশি, একটা কি যৌগিক রাশি। মৌলিক রাশি কোনগুলা ছিল? কোনগুলা ছিল বলো? মৌলিক আপনার দৈর্ঘ্য, ভর, সময়, আর হচ্ছে দৈর্ঘ্য, সাতটা মৌলিক রাশি বলছিলাম না? বৈদ্যুতিক প্রবাহ, আপনার দীপন তীব্রতা, তাপমাত্রা, আর একটা হচ্ছে আপনার পদার্থের পরিমাণ। তাহলে এই যে সাতটা মৌলিক পদার্থ, তার মানে মৌলিক মানে কি? যে জায়গায় মৌলিক মানে কি বলবা যে যে মানে যে যাকে বিশ্লেষণ করলে ওইটা ব্যতীত অন্য কিছু পাওয়া যায় না তাকে কি বলে? মৌলিক বলে। তাহলে দেখো তুমি তাকে কি বলে? মৌলিক বলে। যেহেতু বলছে পদার্থ, তার মানে মৌলিক পদার্থ কাকে বলে? যে সকল পদার্থকে ভাঙলে
ওই সকল পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে? মৌলিক পদার্থ বলে। আবার যৌগিক পদার্থকে তাহলে কি বলে? যে যে সকল পদার্থকে বিশ্লেষণ করলে বা ভাঙলে এক বা একাধিক মৌলিক রাশি পাওয়া যায় বা মৌলিক পদার্থ পাওয়া যায়। কি বলছিলাম? যৌগিক রাশির উদাহরণ কি ছিল? তোমার মৌলিক রাশির উদাহরণ ছিল কি? দৈর্ঘ্য, দেখো ফিজিক্সের দেখো প্রথম অধ্যায়ে আমরা যত পড়ছিলাম রাশি, তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা কি মৌলিক রাশি ছিল না? এগুলা কি ছিল? মৌলিক রাশি। আর তোমার যৌগিক রাশি কোনগুলা ছিল? বেগ কি একটা যৌগিক রাশি না? কারণ কি? বেগ সমান কি? সরণ বাই সময়, তাই না? কি বলছিলাম? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ বলে, তাই না? তাহলে সরণ মানে কি? দৈর্ঘ্য না? সরণ কি মানে? ইন থেকে ধরো তোমার সোজাসুজি 2 মিটার গেছো, তাহলে এটা কি? দূরত্ব না? সরণ মানে কি? দূরত্ব। আর দূরত্ব মানে কি? দৈর্ঘ্য না? তাহলে কি এটা সরাসরি দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য বাই সময়। তার মানে এই দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। তাহলে এই যে এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত না, তাকে কি বলে? বেগটা তাহলে কি? যৌগিক রাশি না? তাহলে কি জন্য যৌগিক রাশি? কারণ হলো কি এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত হয়েছে। তাহলে যেহেতু তোমার রাশির ক্ষেত্রে তোমার কি বলছো? এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা গঠিত যে রাশি, তাকে কি বলে? মৌলিক রাশি বলে। এখন ধরো মনে করো যে যৌগিক পদার্থ, তাহলে যেহেতু পদার্থ বলছে, তার মানে কি এক বা একাধিক, এই যৌগিক পদার্থ মানে কি এক বা একাধিক কি ওই পদার্থের মধ্যে কি থাকবো? এক বা একাধিক মৌলিক পদার্থ থাকবো। কিরকম? যেমন ধরো মনে করো যে মৌলিক পদার্থ কোনগুলা? যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলা কি প্রত্যেকটা কি আলাদা আলাদা কি মৌলিক পদার্থ। কারণ কি? এই যে হাইড্রোজেন যে আছে, এই হাইড্রোজেনকে ভাঙলে তুমি কি পাবা? শুধুমাত্র হাইড্রোজেনের কি পাবা? হাইড্রোজেনের মানে একটা ধরো হাইড্রোজেনের আছে, মানে হাইড্রোজেনের অণু আছে, হাইড্রোজেনের অণু ভাঙলে পরে কি পাবা? শুধুমাত্র হাইড্রোজেনই পাবা নাকি? এরকম কি সব হাইড্রোজেনই পাবা না? কিন্তু যদি এটা যৌগিক পদার্থ, ধরো পানি একটা কি যৌগিক পদার্থ না? পানি একটা যৌগিক পদার্থ। কারণ কি? কারণ এর মধ্যে এক বা একাধিক কি আছে? মৌলিক পদার্থ আছে। কি আছে? এই হাইড্রোজেন কি একটা মৌলিক পদার্থ না? এই অক্সিজেন কি একটা মৌলিক পদার্থ না? অক্সিজেন একটা মৌলিক পদার্থ। তাহলে এক বা একাধিক কি মৌলিক পদার্থ দ্বারা গঠিত হয়েছে না এই যে পানিটা? তাহলে কি পানি একটা যৌগিক পদার্থ। আর মৌলিক পদার্থ কোনগুলা? এই যে হাইড্রোজেন, মানে যেগুলা বিশ্লেষণ করলে বা ভাঙলে ওই হাইড্রোজেনের অণু ছাড়া আর কোনো কিছু পাওয়া যায় না। ধরো অক্সিজেনের ধরো এরকম অক্সিজেনের অণু অনেকগুলা কি একসাথে যদি থাকে, তাহলে কি এটা অক্সিজেনের অণু, মানে কি এটার ভাঙলে কি ওই অক্সিজেন ব্যতীত আর কোনো কিছু পাওয়া যাবে না। তাহলে এই যে অক্সিজেনের মানে একটা অণু বা অক্সিজেনের একটা অণু, সেই পদার্থকে কি বলে? মৌলিক পদার্থ। কারণ সেগুলো ভাঙলে কি কইতাছে? ওই পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যেতেছে না। ঠিক সেম ভাবে এই যে দৈর্ঘ্যকে বিশ্লেষণ করলে কি দৈর্ঘ্য পাওয়া যায়? আর কোনো কিছু পাওয়া যায় না। দৈর্ঘ্যকে আর বিশ্লেষণ করা লাগে? ওটা তো আসলে আমরা জানি কি ওইটাই কি মৌলিক রাশি। ঠিক সেম ভাবে বেগ যে আছে, বেগটারে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? দৈর্ঘ্য, সময় পাওয়া যায়। দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি, যার কারণে বেগ একটা যৌগিক রাশি। হ্যাঁ, আবার হিজাব, আচ্ছা হিজাবটা দাও তো। এই যে খয়েরি কালার। হ্যাঁ, আচ্ছা তাহলে মৌলিক আর যৌগিকটা তাহলে বুঝছো তো নাকি? এখন দেখো তুমি যদি এই মনে করো যে তাহলে এখন আসো আসল পড়াশোনায়। তাহলে এইটুক তো বুঝছো নাকি? এখন আসো এইটুক তাহলে মুছাই নাকি? মৌলিক আর যৌগিক তো তাহলে বুঝছো। তাহলে এখন মনে করো যে এই পর্যন্ত তোমার আবিষ্কৃত মৌল কয়টা জানো? বা মৌলিক পদার্থ, এই যে পদার্থ যে পড়তাছ, বুঝছো? এগুলা কি আসলে কঠিন? ধরো কাঠ এটা কি পদার্থ না? সবগুলাই তো একটা পদার্থ। তারপর তোমার অ্যালুমিনিয়াম, তারপরে কি হাইড্রোজেন, তারপর অক্সিজেন, যেগুলো গ্যাস আকারে আছে, বা পৃথিবীতে এগুলা যেগুলো আছে সকল কিছুই তো পদার্থ নাকি? কিন্তু এই পর্যন্ত আবিষ্কৃত মৌল কি বলতো? রসায়নের তোমার রসায়ন নিয়ে যখন পড়বা, তখন তোমাদের ফার্স্ট অফ অল পড়তে হবে কি মৌল মানে কি? মৌল কি বলতো? তোমার মাথার মধ্যে এমন কিছু আছে যে মৌল মানে কি? মৌলিক পদার্থ। মৌল মানে কি? মৌলিক পদার্থ। এটি মৌলিক পদার্থরে কি বলে? একবারে টার্মে কি বলে? মৌল বলে। কিরকম? ধরো এই পর্যন্ত আবিষ্কৃত মৌল বা মৌলিক পদার্থ কত? আবিষ্কৃত মৌল কয়টি? 118টি।
বুঝছো কথা? এই আবিষ্কৃত মৌল তাহলে এই তাহলে যৌগিক পদার্থ তাহলে কি দ্বারা গঠিত বা যৌগ তাহলে কি হবো? মৌল তাহলে যৌগ কি হবো? এই মৌল দ্বারাই কি যৌগ গঠিত হবো না? মানে শোনো, একটা কথা হলো কি, মানে মৌলিক পদার্থ যে আছে, এই মৌলিক পদার্থকে কি বলে? মৌল, সংক্ষেপ টার্মে কি বলে? মৌল বলে। আর যৌগিক পদার্থ যেগুলো আছে সেগুলার কি বলে? সেগুলার মানে বিভিন্ন মৌলিক পদার্থ একসাথে কি যৌগিক পদার্থ বলে নাকি? আর যৌগিক পদার্থকে যখন তুমি মানে কি করবা, সংকেত আকারে প্রকাশ করো, তখন তাকে একটা, তুমি মনে করো যে সেটা শর্ট টার্মে লিখবা, তখন তাকে সেটা কি হবো? যৌগ হবো নাকি? তাইলে তোমার তাদেরকে যৌগিক পদার্থ, ওইটাই মানে মৌলিক পদার্থ, মানে 2 বা 2 এর অধিক কি পাওয়া যায়? মৌল। তাহলে মৌল মানে কি? মৌল মানে মৌলিক পদার্থ। কথা বুঝছো? তাহলে আবিষ্কৃত মৌল কয়টা? 118টি। এখন এর মধ্যে এটাকে 3টে ভাগে ভাগ করা যায়। আবিষ্কৃত মৌলকে তুমি যদি মানে ইয়ে অনুসারে ভাগ করো, মানে তোমার কি আবিষ্কৃত মৌলকে 3টে ভাগে যদি ভাগ করো আর কি, তোমার এর মধ্যে 118টির মধ্যে আবার তোমার কি, এই 118টির মধ্যে হলো তোমার 98টি কি পাওয়া যায় প্রকৃতিতে? 98টি প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে পাওয়া পাওয়া যায় মানে কি জানো? এই 118টি যে মৌল আছে বা মৌলিক পদার্থ আছে, এদের মধ্যে 98টা কি প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে প্রকৃতি মানে কি? আমি তোমার কি বলছিলাম যে আমাদের চারপাশে তোমার আগে ক্লাস 5-এ মনে পড়ছো যে প্রাকৃতিক কি জানি করে কয়টা, ওই ওই কি বলে, মনে পড়তেছে না, যে আমি ছোটবেলায় এর জন্য মায়ের খাইছিলাম। তোমারই পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নিয়ে কি পরিবেশ। এবং এই পরিবেশের ভিতরে কি আছে? তোমার বিভিন্ন মানবসৃষ্ট কিছু আছে, আর এটা কি আছে? প্রাকৃতিক কিছু আছে। তাই না? মানবসৃষ্ট কোনগুলা? যেমন এই যে আমার সামনে ভিডিও করতেছি, তারপরে স্ট্যান্ডটা, তারপরে এই মার্কাটা, এগুলো কি মানবসৃষ্ট না? কিন্তু এদের গঠন করতে যে উপাদান গুলা আছে, এগুলা কোন জায়গা থেকে আসছে? প্রকৃতি। মানে প্রকৃতিকে তোমার ডাইভার্ট করে বা চেঞ্জ করে কি আসে? মানবসৃষ্ট গুলো আসে। কথা বুঝছো? তাইলে এই যে তোমার, তাহলে 98টি প্রকৃতিতে পাওয়া যায়। প্রকৃতিতে মানে কি? মানে আমাদের চারপাশে যে আল্লাহ তাআলা প্রদত্ত যেগুলো আছে। প্রকৃতি মানে কি? আল্লাহ তাআলা প্রদত্ত যেগুলা কি, এগুলাই কি প্রকৃতি বা প্রকৃতি থেকে আসা। তাহলে 98টা কি পাওয়া যায়? প্রকৃতি থেকে পাওয়া যায়। আর এই যে যে তোমার বাকি যে 20টা, এটা কি ল্যাবরেটরিতে আবিষ্কৃত। বাকি 20টি কি কৃত্রিম উপায়ে তৈরি করা। কৃত্রিম উপায়ে বা ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে, কৃত্রিম উপায়ে পরীক্ষাগারে পাওয়া, পরীক্ষাগারে তৈরি করা। তাহলে এখন আসো, এই যে আবিষ্কৃত মৌল আছে, এই মৌলগুলাকে 3টা ইয়েতে ভাগ করবা। একটা হলো কি ধাতু, আর একটা হলো অধাতু, আরেকটা হলো অপধাতু বা উপধাতু। অপধাতু বা উপধাতু। এখন তাহলে ধাতু কাকে বলে? ধাতু কাকে বলে? ছোটবেলার সংজ্ঞা কি শিখছো? ছোটবেলায় পড়ছিলা যে কি, ক্লিয়ার দেখা গেছে? মানে একটু পরে দেখেন, ওইখান থেকে ভিডিও সম্পূর্ণ হওয়ার পরে আচ্ছা, যাই হোক, তুমি ছোটবেলায় পড়ছিলা ধাতু কাকে বলে? তুমি তো মিস দিছো মনে নাকি? পড়ছিলা যে ধাতু হইলো কি, যে যেটা কি চকচকা, তারপরে কি বাড়ি দিলে কি হয়, এই যে এটা একটা ধাতু। কারণ হলো কি, এটা কি চকচক করতেছে না? দেখো এই যে চুরির মানে এই বেসলাইটটা, তাহলে এটা চকচক করতেছে। মানে ছোটবেলা আমরা ক্লাস 7-এ কি পড়ছি জানো? যে ধাতু কাকে বলে? যারা দেখতে কি চকচকা, মানে এই যে প্রকৃতিতে যে আবিষ্কৃত মৌল পাইলাম কয়টা, মৌলিক পদার্থ কয়টা পেলাম? 118 না? এখন আমরা আগে ছোটবেলা পড়তাম কি জানো? যেগুলা চকচকা, তারপর তোমার কি করলো, বাড়ি দিলে মানে ঝনঝন শব্দ করে, সেগুলাকে কি বলে? ধাতু বলে। আর অধাতু কাকে বলে? যেগুলা কি করলে বাড়ি দিলে কি হয় না, ঝনঝন শব্দ হয় না, এবং কি চকচকা না, তার মানে অন্যরকম দেখা যায়। এটা ক্লাস 7-এর সংজ্ঞা ছিল, বুঝছো? 7 বা 8-এর দিকে। কিন্তু এখন আমরা বড় হয়েছি না? এখন আমরা বড় হয়েছি, তার মানে কি ধাতু অধাতু এই সংজ্ঞা দিলে কি চলবে?
চলবে না। তাহলে এখন এই যে 19 এ উঠলা তুমি, এখন তোমার সংজ্ঞা দিতে হবে যে ধাতু কাকে বলে, যে যারা কি করে, ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন 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 যারা কি করে, যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়নে পরিণত হয় তাকে কি বলে, ধাতু বলে। এখন ভাইয়া বিষয় হলো যে ক্যাটায়নে পরিণত হয় তার মানে কি বোঝাইতেছে। ধাতু মানে হলো যে ইলেকট্রন বিন্যাস, তো পড়ছো, ইলেকট্রন বিন্যাস এই অধ্যায়ে পড়ানো হবে, বুঝছো। ইলেকট্রন ত্যাগ করে কারা, যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে, মানে কি যারা ধনী, এক কথা মনে রাখবা, যারা ধনী তারা কি করে, দান করে। যারা ধনী তারা কি টাকা পয়সা দান করে না গরিবকে, যারা ধনী তারা কি টাকা পয়সা গরিবকে দান করে। তার মানে কি ধাতু কি একটা ধনী, তার মানে কি সে আসলে কি, যারা ধনী তার মধ্যে কি রাজার মাথায় কি, রাজার মাথায় কি মুকুট থাকে না, গরিব মানুষের মাথায় কি মুকুট থাকে। তাহলে এদের আগে কি হবো, প্লাস চিহ্ন থাকবো না। ক্যাটায়ন মানে কি ধনাত্মক বা প্লাস চিহ্ন, তাহলে এর মুকুট কি প্লাস দ্বারা, মানে এর মুকুটটা কি প্লাস, মানে সে যে ধনী, সে যে পজিটিভ, সে যে মানে তার মনটা অনেক বড়, সে কি পজিটিভ জিনিস, তার মানে কি তাকে প্লাস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে ধাতু, এই ধাতু তোমার এইচএসসি তে পড়বা কতটা, এইচএসসি তে পড়বা কত, ধাতু হইলো কয়টা তোমার, টোটাল হলো 94টি, এটা হলো রিয়েলটা আর কি। এইচএসসি তে পড়বা কয়টা, 94টি। হ্যাঁ, আর তুমি এসএসসি তে মনে হয় কয়টা লেখা আছে, ধরো এসএসসি তে যদি পড়ো তাহলে তোমার মনে করো যে এটা আমি এইচএসসি টা করে দিলাম, মানে এইচএসসির বই অনুসারে 94টি ধাতু আছে। হ্যাঁ, 94টি ধাতু, এবং এটাই আসলে রিয়েল, বুঝছো কথা। ধাতু কয়টা আছে টোটাল, 94টি ধাতু। এখন তাহলে আমি দান করলাম, তুমি বুঝছো, আমি কারে দান করলাম, কেউ যদি না নেয় তাহলে কি এটা দান করা হইলো, তাহলে কে কারোর না কারোর তো গ্রহণ করতে হবে না। তাহলে অধাতু তাহলে কাকে বলে, যার নাই তাই তো মানে চাই তো গরিব নাকি। তাহলে গরিব কারা, তার মানে কি ইলেকট্রন গ্রহণ করে, যারা গ্রহণ করে, এবং কি গ্রহণ করলে কি সে আসলে ঋণাত্মক না, তাহলে কি হবো, ঋণাত্মক আয়নে পরিণত হবো না। তার মানে যারা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয় তারা কি ধাতু, আর যারা ইলেকট্রন দান করে, ইলেকট্রন গ্রহণ করে কি হয়, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। অ্যানায়নে পরিণত হয় তাকে কি বলে, অধাতু বলে। কথা বুঝছো। তাহলে ঋণাত্মক আয়নে পরিণত হলে অধাতু বলে। এবং এইচএসসি অনুসারে সেটা কয়টা, এইচএসসি অনুসারে অধাতু হইলো কয়টা, টোটাল 18টি। তাহলে 18 আর 94 কত হইলো, 18 আর 94 কত, 94 আর 10 কত, 104, 104 আর 8 কত, 112। তাহলে 112 হইলে তাহলে বাকি 6টা কি অধাতু। দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, ছেলে মেয়ের চিন্তা করো, যারা তোমার মানে যারা ছেলে তারা কি পজিটিভ না। তুমি এক কথা চিন্তা করবা, দুনিয়ার কথা চিন্তা করো, যারা পুরুষ মানুষের কি সাইন কি পজিটিভ, মানে কি শক্তিশালী, তার মানে পুরুষ মানুষ কি শক্তিশালী মানে পজিটিভ, মানে কি সে হলো ছেলে। আর মেয়ে মানে কি দুর্বল, তার মানে কি সে নেগেটিভ মানে সে কি নরম, বা সে কি তার কি কোনো শক্তি নাই, বা তার সাইন কি নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ। তাহলে আর বাকি কি থাকতে পারে, আরেকটা ধরনের লোক থাকে থার্ড পারসন, আমরা যেটাকে থার্ড পারসন কই, দুইজনই আছে। তার মানে কি হিজলা শ্রেণী, তারা কি ছেলেও না মেয়েও না। তাহলে এই জায়গায় ধাতু পড়লা, অধাতু পড়লা, তাহলে উপধাতু বা অধাতু কি, অপধাতু কি, উপধাতু বা অপধাতু কি, তার মানে এটা কি আসলে হিজড়া, মানে এটা কি ইলেকট্রন দানও করে না গ্রহণও করে না। তারা কি করে, তারা হলো কি যারা কখনো ধাতুও না, আবার কখনো যারা কখনো ধাতু, আবার কি কখনো অধাতু। তারা কি মানে যারা ধাতুর নিয়ে কত সময় ধাতুর নিয়ে আচরণ করে, আবার কত সময় কি অধাতুর নিয়ে আচরণ করে। তার মানে এটা কি, যারা কি ইলেকট্রন দানও করে না গ্রহণ করে না, ইলেকট্রন কি করে, মানে দুই ধরনের আচরণ করে। যারা মানে কি করে, যারা ইলেকট্রন দানও করতে পারে
আবার কি গ্রহণও করতে পারে নাকি, বা ইলেকট্রন গ্রহণও করতে পারে। মানে এটা হলো হাইব্রিড আর কি, মানে বুঝছো, মানে এটা হলো মানে হিজলা শ্রেণী আর কি, মানে তোমার কি থার্ড পার্সন আর কি, বুঝছো কথা, বা তৃতীয় তৃতীয় লিঙ্গ, আমরা থার্ড পার্সন না তৃতীয় লিঙ্গ করে বলি আর কি জানি। তাহলে এটা কয়টা, তাহলে 14 ই হইলো কয়টা 94 আর 18, তাহলে 112টা হইলো। বাকি কয়টা, বাকি 6টি অপধাতু। এই বাকি 6টি কি কি, বাকি 6টির মধ্যে আছে কি, জার্মেনিয়াম, সিলিকন, অ্যান্টিমনি, এটা কি বলে, এটাই তো অ্যান্টিমনি মনে হয়, এটা মনে চেঞ্জ হয়ে গেছে, সরি আর্সেনিক, এটা আর্সেনিক, এটা অ্যান্টিমনি, অ্যান্টিমনি, আর হলো টেলুরিয়াম, আর হলো বুরন, টেলুরিয়াম আর হলো বুরন। এই টোটাল 6টা, জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম আর হলো বুরন। এই 6টি হলো কি অপধাতু, মানে যারা কি করে, ধাতুর ন্যায় আচরণ করে, অধাতুর ন্যায় আচরণ করে। তাহলে এইটুক কি বুঝছো, এইটুক কি বোঝা গেছে? তাহলে 18টি হলো অধাতু, 94টি হলো কি ধাতু, আর কি 6টি হলো কি অপধাতু বা উপধাতু। আমার কি ফোনের চার্জ কি আছে নাকি, 27% চলতেছে, সমস্যা নাই, চলতে থাক, যতটুক পর্যন্ত যায় আর কি। তাহলে তোমার এইটুক তো বুঝছো। তার মানে আমি কি করলাম, প্রথমে আবিষ্কৃত মৌল কয়টা হইলো, বা এই যে প্রকৃতিতে এই যে আমরা যে পদার্থ যে পড়তাছি, এই পদার্থ কি, আমরা পদার্থের কয়টা প্রকার, দুইটা প্রকার, একটা মৌলিক আর একটা যৌগিক। এনে যে মৌলিক পদার্থ মানে কি মৌল, এই মৌল টোটাল মনে করো যে মৌল যেগুলো আছে, যে মৌল মানে আমরা, তোমরা একটা কথা চিন্তা করো, ধরো আমরা গণিত যখন পড়ছি তখন আমরা কি করছি, ধরো ল্যাঙ্গুয়েজ ভাষা যখন আমরা শিখছি তখন আমরা কি করছি, এই তোমার তখন আমরা তো গণিত যখন শিখছি তাহলে 1 2 1 2 3 4 5 এরকম করে শিখছি না। তারপর কি আস্তে আস্তে কি আমরা বড় সংখ্যা লিখতে শিখছি না, এক আর এক, এক আর এক একসাথে লিখলে তখন কি হয়েছে 11, আবার 1 আর 2 একসাথে লিখলে 12, এরকম মানে এক কথায় যে আমরা প্রথমে কি লিখছি লেটার, যদি আমরা লেটার যদি শিখি এ বি সি ডি এগুলো আমরা শিখছি, বা ক খ এগুলো আমরা শিখছি, আস্তে আস্তে এই ক খ দিয়ে আমরা কি শিখছি, শব্দ গঠন শিখছি। যেমন অ্যাপেল, অ্যাপেল শিখছি, অ্যাপেল, আগে শিখলাম লেটার, দেখো আগে শিখলাম আমরা কি লেটার, ছোটবেলা বর্ণ শিখছি না, বর্ণ আগে শিখলাম কি বর্ণ বা লেটার, লেটার বা বর্ণ শিখলাম, তারপরে কি শব্দ গঠন শিখলাম, তারপরে কি লিখলাম, তারপরে শিখলাম কি বাক্য, যেমন আই ইট অ্যাপেল, ধরো ধরো আই ইট অ্যাপেল লিখলাম আই ইট অ্যাপেল, তাহলে এটা কি বাক্য গঠন শিখলাম না? তার মানে তুমি চিন্তা করো, ক্ষুদ্র থেকে সবকিছু কিন্তু ক্ষুদ্র থেকে পড়া হয়, তাই না? সবকিছু কি ভাষা, সবকিছু কি ক্ষুদ্র থেকে শেখা হয় না? তো তারপরে আমরা ক খ শিখলাম, ক খ শেখার পরে আমরা কি লিখলাম, ক খ শিখে আমরা কি লিখলাম, কলম শিখলাম, কলম শিখলাম, তারপর কি আমরা বাক্য গঠন শিখলাম, কি শিখলাম, যে বাক্য গঠন কিভাবে শিখলাম, যে আমার একটি কি আছে, কলম আছে, এইভাবে না? তার মানে কি আস্তে আস্তে বড় হয় না, মানে ছোট থেকেই বড় হয়। যে একটা তুমি করে প্রবাদ ইয়ে আছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়তে পারে সাগর, কিংবা কি জানি কি জানি অতল সাগর, কিংবা ওই তোমরা এসএসসি তে পড়বা আর কি, ওই কি জানি একটা মহাদেশ, কিংবা সাগর, কি জানি সাগর অতল, এরকম আর কি, যে বিন্দু বিন্দু কণা, সরি কি জানি ভুলে গেছি কি আর কি, ইটা আর কি ভাব সম্প্রসারণটা, যে ক্ষুদ্র 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 বালুকণা বিন্দু বিন্দু জল ঘটে মহাদেশ, ঘটতে পারে, মানে ঘটে আর কি মহাদেশ, কিংবা সাগর অতল আর কি। মানে এক কথায় বলতে বলে বোঝাইছে যে বিন্দু বিন্দু বালুকণায় কি করে মহাদেশ গঠন, মানে তোমার মরুভূমি এটা কি মহাদেশ গঠন করে। আর সাগর কি দ্বারা গঠিত, ওই যে বিন্দু বিন্দু জলকণা আছে না, এগুলো দ্বারা গঠিত। তার মানে হলো কি, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ কি একদিন বড় ধরনের ভালো কাজ তৈরি করব, আবার ক্ষুদ্র ক্ষুদ্র তোমার কি খারাপ কাজগুলো আবার কি বড় ধরনের খারাপ তৈরি করব। তার মানে কি ক্ষুদ্র কোনো কিছু দিয়ে কি হয়, বড়গুলা গঠিত। তার মানে এই যে মৌলিক যেগুলো আছে, এই যে পদার্থ যেগুলো আছে, মৌলিক পদার্থ এই 118টা, এই 118টা আবার কি করব, বিভিন্ন ভাবে যুক্ত হয়ে কি হবো, যৌগিক পদার্থ গঠন করে না? তাহলে ওই যৌগগুলা কি, ওগুলা কি আরো মানে বিশাল কিছু না? তাহলে আমার ওই যৌগিক বা যৌগিক যে পদার্থ আছে সেগুলো জানতে হলে কি আমাদের মৌলিক পদার্থ জানতে হবো। তাহলে এই যে টোটাল অন্যান্য যা কিছু গঠিত হবো তা কি দ্বারা গঠিত হবো, 118 দ্বারা
গঠিত হবো। যেমন আলিফ, তুমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করছো, মাদ্রাসা লাইনে পড়াশোনা করলে তুমি আলিফ বা তা সা এগুলা পড়ছো না? তাহলে প্রথমে তুমি কি পড়ো? আলিফ বা তা সা পড়ো নাকি? আলিফ বা তা সা এগুলা পড়ো। তারপরে কি এই আলিফ বা তা সা এগুলা দিয়ে কি পড়ো? তুমি ধরো মনে করো যে আব্বা, আব্বা উচ্চারণ করবা, যেমন আলিফ বা জবর, আলিফ বা জবর, এই যে এরকম আলিফ বা জবর আব, তারপরে কি আরেকটা কি জানো, বা জবর বা, আমি এটা আসলে ভুলবো আর কি, দেখো এরকম এই যে এই সাকিন দিলে কি হয়, আলিফ বা জবর আব, বা জবর বা, এরকম না? এরকম এরকম পড়ছো না? তুমি তো মাদ্রাসা লাইনে পড়ছো, দেখো তো এটা কি হয়েছে কি, দেখো তো আলিফ বা জবর আব, বা জবর বা। তাহলে এরকম তোমার মনে করে কি আস্তে আস্তে আব্বা বললা, তারপরে তোমার মনে করে এরকম করে আরো বিভিন্ন বাক্য পড়ো না আরবিতে, কথা বুঝছো? তাহলে এখন তাহলে আমি এটা আসলে কি জন্য বলতেছি, আমি বলতেছি প্রথমে কি ক্ষুদ্র জিনিস নিয়ে কি হয়, এই ক্ষুদ্র যে মৌলিক আছে, মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ দ্বারাই কি আবার গঠিত, যৌগিক পদার্থ। তার মানে আমরা এই মৌলিক পদার্থ গুলা কি ভালোভাবে জানতে হবো। তাহলে এই মৌলিক পদার্থ গুলো 18টার মধ্যে আবার কি ধাতু আছে, অধাতু আছে, অধাতু আছে, উপধাতু আছে। এখন ধাতু কারা? যারা তোমার কি দেখতে চকচকা, হ্যাঁ, যারা কি করে ইলেকট্রন মানে চকচকা, তারপরে ঝনঝন শব্দ করে, তারপর ইলেকট্রন যারা কি করে ইলেকট্রন দান করে কি করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এবং অধাতুকারা যারা ইলেকট্রন গ্রহণ করে কি কি হয়, ঋণাত্মক আয়নে পরিণত। আর হিজলা শ্রেণী বা তৃতীয় লিঙ্গ কারা, যারা ইলেকট্রন দানও করতে পারে, গ্রহণও করতে পারে। মানে কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, মানে কখনো কখনো ছেলের মতো আচরণ করে, কখনো কখনো মেয়ের মতো আচরণ করে, কথা বুঝছো? তাহলে এটি কি অধাতু বা উপধাতু। এই উপধাতু কয়টা? 6টা, কথা বুঝছো? আর এই যে যে অধাতু, এই অধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো তোমার একটা হলো কঠিন, দেখো কঠিন, এই দেখা যাইতেছে কি নিচে, নিচে দেখা যাইতেছে কঠিন, তরল, আর একটা হলো গ্যাসীয়। তার মানে কঠিন অধাতু, কি অধাতু? কঠিন অধাতু, তরল অধাতু, আরেকটা হলো কি গ্যাসীয় অধাতু। এখানে এই তরল অধাতু শুধুমাত্র একটা, তার নাম কি? ব্রোমিন। ব্রোমিনের কালার হলো লাল, এটা মনে রাখো। ব্রোমিনের কালার কত? কালার কি? লাল। তার মানে এই যে 18টি যে অধাতু আছে, এই 18টির মধ্যে শুধুমাত্র একটা অধাতু, এটার কালার কি? লাল কালার। এটা কালার কি? লাল কালার। আর এই যে যে কঠিন যে আছে, এটা কয়টা আছে জানো? কঠিন আছে, এটা কঠিনটা আছে হলো তোমার 6টি, 6টি কঠিন অধাতু আছে। সেগুলা কি? বোরন, সিলিকন, ফসফরাস, বোরন, সিলিকন, ফসফরাস, সালফার আর আয়োডিন। বোরন, সিলিকন, বোরন, কার্বন, সিলিকন তো ধাতু, উপধাতু। তাহলে বোরন, কার্বন, ফসফরাস, সালফার, আসলে বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, বোরন, কার্বন, বোরন, কার্বন, বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার আর আয়োডিন। এই 6টা বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন। এখন বিষয় হলো যে বোরন কি জানি করে কয়, হ্যাঁ এটা গ্যাসীয় অধাতু। তাহলে বোরন, কার্বন, সিলিকন, এখন বলতে পারো যে সিলিকন তো সিলিকন কিন্তু আমি অধাতুর মধ্যে ইয়ের মধ্যে লিখছি, কি জানি করে কয়টা উপধাতুর মধ্যে লিখছি। এখন আমি আবার কি বলছি, উপধাতু মানে কি মাঝে মাঝে সে কি করে ধাতুর মতো আচরণ করে, আবার অধাতুর মতো আচরণ করে। তাহলে এই যে কঠিন সিলিকন, তাহলে কি কঠিন সিলিকন ধরো অধাতুর মতো আচরণ করে, যার কারণে কি সেটা কি আমি অধাতুর মধ্যে লিখতেই পারি নাকি। আর তারপরে তোমার আছে গ্যাসীয়। এই গ্যাসীয় যে অধাতু আছে, এই গ্যাসীয় অধাতু আবার 2 প্রকার। গ্যাসীয় অধাতু কয় প্রকার? 2 প্রকার। একটা কি সক্রিয়, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ধাতু। একটা হলো কি কি নিচে কি দেখা যায়, একবারে নিচে কি দেখা যাইতেছে, একটা হলো নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয়, আরেকটা হলো তোমার সক্রিয় ধাতু। হ্যাঁ কি মানে এটা দেখা যায় না? আচ্ছা, একটা হলো নিষ্ক্রিয় ধাতু, এটুক তো দেখা যায় নাকি? মানে আমি এটা তাহলে এই পাশে লিখি, তাহলে এই উপরেই লিখি, ধরো এই যে এইটুক মিশাই এইটুক লিখি। তার মানে ওই যে গ্যাসীয় ধাতু যে আছে, গ্যাসীয় ধাতু, গ্যাসীয় অধাতু। তাহলে গ্যাসীয় ধাতু কয় প্রকার? তোমার 2 প্রকার। একটা হলো সক্রিয় বা এক পরমাণু, নিষ্ক্রিয় বা এক পরমাণু, নিষ্ক্রিয় বা এক পরমাণু, এক পরমাণুক, নিষ্ক্রিয় বা এক পরমাণু কি গ্যাসীয় ধাতু নাকি। আরেকটা হলো সক্রিয়, সক্রিয় বা দ্বিপরমাণুক, দ্বিপরমাণুক,
দ্বিপরমাণুক মানে দ্বিপরমাণুক মানে কি, পরমাণু দুইটা পরমাণু নিয়ে গঠিত, কথা বুঝছো? বুঝছো কথা? তাহলে এই যে যে নিষ্ক্রিয় যে অধাতু আছে সেগুলো কোনটা কোনটা জানো? সেগুলো হলো কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, হেলিনিতু আর রেডন, সরি ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন। তার মানে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে নিষ্ক্রিয় ধাতু কয়টা? নিষ্ক্রিয় গ্যাসীয় ধাতু কয়টা? 7টি। কয়টি? 7টি। আর তাহলে বাকি কয়টি? তাহলে এনুকে কয়টা আছে? 6টা। গ্যাসীয় ধাতু টোটাল হইলো তোমার 12টি। কয়টি? টোটাল 12টি। এই 12টির মধ্যে তোমার এই 7টি হলো কি, নিষ্ক্রিয় বা এক পরমাণু। আর সক্রিয় যে কোনগুলা? সক্রিয় হলো তোমার দ্বিপরমাণুক। দ্বিপরমাণবিক কোনগুলা? হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন আর নাইট্রোজেন। হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন আর নাইট্রোজেন। হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন। হাইড্রোজেন, এই দেখো হাইড্রোজেন দ্বিপরমাণুক না, অক্সিজেন দ্বিপরমাণুক না, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে কি ফ্লোরিন, ক্লোরিন আর এটা কি, ফ্লোরিন, ক্লোরিন আর এটা কি, নাইট্রোজেন, সরি। তার মানে এই 5টি কি, দেখো ইনুকে কয়টা? 5টা। তাহলে এই 5 আর এই 7 কত হইলো? 12টা। কথা বুঝছো? তার মানে কি, তুমি প্রথমে আমি রিক্যাপ করি, ধাতু বললাম, উপধাতু বললাম, অধাতু বললাম। এই অধাতু আবার কয়টা? অধাতু আবার কয় প্রকার? 3 প্রকার। একটা কি কঠিন অধাতু, তরল অধাতু, আর কি গ্যাসীয় অধাতু। যখন তোমার পর্যায় সারণী অধ্যায়টা পড়ামু তখন তোমার এইগুলা যখন আমি বলবো যে আবার যে তোমার এই যে এই কয়টা ধাতু, এই কয়টা কি অধাতু, এই কয়টা কি উপধাতু, এবং এই কয়টা কি গ্যাসীয় ধাতু, এই কয়টা তোমার কি তরল ধাতু, এই কয়টা কি গ্যাসীয় ধাতু। বুঝছো কথা? আবার গ্যাসীয় ধাতু কয় প্রকার? 2 প্রকার। একটা কি নিষ্ক্রিয় বা এক পরমাণু কি এক পরমাণু গ্যাসীয় ধাতু, আর একটা কি সক্রিয় বা দ্বিপরমাণু গ্যাসীয় ধাতু। এখন দেখো এই যে যে তোমার কঠিন যে আবার এই যে কঠিন যে অধাতু আছে, এই কঠিন অধাতু কয়টা? 6টা। বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন। বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন। মনে রাখো, বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস, সালফার, আয়োডিন। আর তরল একটা অধাতু, সেটা কি একটা মাত্র কি, বোরন। তাহলে দেখো ইনু থাকলো কয়টা? 6টা। ইনু একটা, কয়টা? 7টা। আর গ্যাসীয় ধাতু কয়টা বলছি? 12টা। তাহলে 6 আর 1 7, 7 আর সরি 7 আর 12 কত হইলো? 19টা না? 19টা হয়ে গেল গা। এখানে একটা মনে হয় একটু আছে, ধরো সিলিকনটা এই জায়গায় বাদ দাও। সিলিকনটা তো ধরো কি জানি ওটা অধাতু, উপধাতু না? তাহলে এটা বাদ দিলে তো 18টা হয়। দেখো এটা কয়টা? এটা ধরো 5টাই, ধরো 5টি, ধরো কঠিন ধরো 5টি, ধরো 5টি আর একটা কয়টা হলো? 6টা। 6 আর 12 কত হইলো? 6 আর 12 কত? 12 18। তাহলে গ্যাসীয় ধাতু কয়টা? 18টি। গ্যাসীয় না, অধাতু টোটাল কয়টা? 18টি। এর মধ্যে 5টি কি কঠিন ধাতু, তরল ধাতু একটি, আর গ্যাসীয় ধাতু কয়টাই? 12টি। 12টির মধ্যে 7টা হইলো কি এক পরমাণবিক, আর এক পরমাণুক। আর সক্রিয় বা নিষ্ক্রিয় সক্রিয় বা দ্বিপরমাণবিক কয়টা? কয়টি? 5টি। তাহলে 5 7 12। আর ইনুকে আছে কয়টা? 5টা। তাহলে কত হইলো? 12 5 কত? 17। আর এই একটা কি 18। তাহলে বুঝছো? তাহলে মিলছে। আর 94টি ধাতু, উপধাতু কয়টি? 6টি কি। তাহলে এই উপধাতু যে 6টি, এটা মনে রাখবা কেমনে? এটা মনে রাখবা নেমোনিক্স। এটা কি নেমোনিক্স? নেমোনিক্স কি এটা মনে রাখার উপধাতু মনে রাখার নেমোনিক্স হলো কি, জি জি শিগগিরই আসুন, শিগগিরই আসুন, সাবধানে সাবধানে টুলে বসুন। দেখো নেমোনিক্স মানে কি জানো? আসলে এটা মনে রাখো। ধরো তোমার বলতেছে, ধরো তুমি কোনো একটা বিয়ে ডাক দিছো, মানে তুমি কোন বন্ধু বা তোমার আমি ডাক দিছি যে এদিকে আসো তো, তুমি উচ্চারণ তুমি বললা কি জি, তুমি বলছো জি, আমি আবার কি বললাম তার সাথে সাথে? বললাম যে শিগগিরই এখানে আসো, শিগগিরই এখানে আসো, তারপর কি সাবধানে এই টুলে বসো। তার মানে জি মানে কি? জি মানে জার্মেনিয়াম। জি মানে কি? জার্মেনিয়াম। দেখো এই জায়গায় উপরে লক্ষ্য করো, জি মানে
জার্মানিয়াম। শিগগিরি, শিগগিরি মানে কি সিলিকন। তারপর আসুন মানে কি আর্সেনিক। সাবধানে মানে কি অ্যান্টিমনি বা এসবি। এসবি মধ্যে কি সাবধানে এসবি আছে না, সাব এস আছে না। সাবধানে টুলে মানে কি টেলোরিয়াম। টি দ্বারা কি বোঝায় টেলোরিয়াম। আর বসুন মানে কি বোরন। তাহলে জি শিগগিরি আসুন, সাবধানে টুলে বসুন। বিসমাথটা আসলে তোমার আমরা পড়ছিলাম যে বিসমাথ আসলে তোমারই কি একটা কি উপধাতু, কিন্তু বিসমাথটা আসলে তোমার উপধাতু না। এইচএসসি তে তোমার কি আছে, বিসমাথ আসলে উপধাতু না। বুঝছো কথা? এসএসসির ক্ষেত্রে বিসমাথ আর একটা বলতে পারো, বিসমাথ একটা কি উপধাতু, কিন্তু ইন্টারমিডিয়েটে যায় দেখবা যে ইন্টারমিডিয়েট আমি এই পড়াতে সেটা কি ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েটের বেসমেন্ট করে ধরছি আর কি। ইন্টারমিডিয়েটে আসলে বিসমাথটা কি দেওয়া নাই, মানে বিসমাথটা দেওয়া নাই আর কি। যার কারণে আমি ইন্টারমিডিয়েট লেভেল অনুসারে তোমার আমি এটা পড়াইলাম যে উপধাতু কয়টা, 6টা। জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলোরিয়াম আর কি বোরন। তাহলে এইটুক পর্যন্ত বুঝছো? মোবাইলে চার্জও প্রায় শেষের দিকে। আসুন আসুন, হ্যাঁ হ্যাঁ এস মানে তোমার অ্যান্টিমনি, এস মানে সরি এস মানে আর্সেনিক, এস মানে আর্সেনিক। তাহলে এইটুক পর্যন্ত টোটাল বুঝছো কি? এখন আসো ইয়েতে, এখন আমরা চলো এইটুক তো আমরা কি করলাম, এই যে 118টা আছে, এখন আসো খেলা শুরু করি। 118টা যে আমরা পড়লাম, এই 118টা কি হয়েছে, মৌলিক পদার্থ ছিল। এগুলারে কি আমরা করলাম, ধাতু, অধাতু, উপধাতু, এগুলাতে কি করলাম আমরা ভাগ করে আমরা কি এইগুলা বিষয় জানলাম। এখন আসো অণু, পরমাণু, এগুলো তো জানার লাগবে নাকি। এগুলো তো আমরা শুধুমাত্র কি 118টা মৌলিক পদার্থে ভাগ করছি, কিন্তু আমরা পড়তেছি কি পদার্থের গঠন। পদার্থের গঠন আমরা চলো শিখি। পদার্থের গঠন আমরা এইটুক বেসিক, তো এইগুলো এটা কি এইটুক আমরা বেসিক শিখলাম নাকি। এখন চলো এইটুক তাহলে তুলছো তো নাকি? কেউ চাইলে এটা স্ক্রিনশট নিতে পারেন, একটু স্ক্রিনশট নিতে পারেন। তো যাই হোক, স্ক্রিনশট নেওয়া শেষ হয়তো, তাহলে আমরা এইটুক মোছাই দিই নাকি। এখন চলো আমরা আসলে যে এই অধ্যায়ের যে পড়াশোনা, যে আসল যে পড়াশোনা সেই পড়াশোনা শুরু করি। সেটা হলো তোমার যেমন তোমার এই জায়গায় দেখো, তারপরের অধ্যায় পরের পৃষ্ঠায় আছে তোমার কি মৌলিক পদার্থ, যৌগিক পদার্থের পরেই 3.2 তে আছে কি পরমাণু এবং অণু, মানে অ্যাটম এন্ড কি মলিকিউলস। কথা বুঝছো? তো সর্বপ্রথম তোমার কি বলছিল যে পরমাণু কি পদার্থ কি অসংখ্য অবিভাজ্য একক দ্বারা কি গঠিত নাকি। কেরা বলছিল এটা? সরি ডেমোক্রিটাস না, সরি বলছিল, সরি ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস কি বলছিল যে প্রত্যেকটা পরমাণু কি প্রত্যেকটা পদার্থ কি দ্বারা গঠিত, অবিভাজ্য কি অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। ধরো একটা পদার্থ, এই যে আমি যে বললাম কিছুক্ষণ আগে ভর আছে, জায়গা দখল করে, তারপরে কি করে এগুলা কি একটা পদার্থ না। তাহলে পদার্থ ঠিক আছে। এখন বিষয় হলো ধরো এই একটা পদার্থ, এমনকি তোমার বলছে কি জানো, যে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, অবিভাজ্য মানে যেগুলাকে কি করা যায় না আর বিভাজ্য করা যায় না। ধরো এই যে এরকম ধরো এরকম বড় বড়ই ধরো এরকম বিভিন্ন কণা, অবিভাজ্য কণা মানে যেগুলা কি এই কণাগুলাকে কি করা যায় না আর বিভাজ্য করা যায় না, যার নাম দেয়া হয় কি অ্যাটম। কিন্তু পরবর্তীতে এই পরমাণু যে আছে, সরি এই অ্যাটম গুলা যে আছে, যার নাম যেগুলা কি মূলত কি সেগুলা মূলত
সেগুলা কি মানে হইলো কি, সেগুলো হইলো তোমার পরমাণু। অ্যাটমটাই কি আসলে পরমাণু। আর কি পরমাণু কি বিভাজ্য না? পরমাণু তো বিভাজ্য। আস্তে আস্তে আরো বিজ্ঞানী যেমন রাদারফোর্ড, তারপরে তারপরে কি নিলস বোর, এরা কি প্রমাণ করছে যে আসলে পদার্থ কি তোমার পরমাণু আসলে কি অবিভাজ্য না, পরমাণু আসলে মূলত বিভাজ্য। ধরো মনে করো যে আহ তোমার যে পদার্থটা আছে, তোমার আমি কি বলছিলাম যে সবকিছু কি ক্ষুদ্র থেকে শুরু হয় না, ক্ষুদ্র থেকে তো শুরু হইতো। তাহলে ধরো তোমার একটা পরমাণু, ধরো প্রথমে আমরা কি বলবো, ধরো সাপোজ ধরো একটা পদার্থ, ধরো এটা একটা কি পদার্থ, এটা একটা কি পদার্থ। এই পদার্থকে ভাঙলে বা এই পদার্থকে ভাঙলে আমরা কি পাবো, পদার্থকে ভাঙলে কি পাবো, ধরো এটা কি একটা পদার্থ। হ্যাঁ, এই পদার্থকে কি করলাম আমরা, বাইরে ভাঙলাম। কথা বলছো? মনে মনে চার্জ শেষ হয়ে গেল জানে, 13% না 9%, মনে চার্জ নেই। তাহলে তুমি দেখো এই যে পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, অণু পাওয়া যায়। পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, অণু পাওয়া যায়। আজকে মনে হয় আমি মানে যে পরিমাণ আশা করছিলাম ওই পর্যন্ত যাইতে পারবো না, মনে হয় যাইতে পারবো না, কারণ চার্জ শেষ হয়ে যাবো। ছোট করে একটা লেকচার নিয়ে আপনার সম্পূর্ণটুকু কালকে এই করে দিতে হবে। হ্যাঁ, তাইলে হবো আর কি। তো আগে সাপোজ ধরো পদার্থকে ভাঙলে কি পাওয়া যায়, অণু পাওয়া যায়। তার মানে এই যে পদার্থটা আছে, এই পদার্থটা কি দ্বারা গঠিত, বিভিন্ন অণু দ্বারা গঠিত। এরকম এরকম কি অণু দ্বারা গঠিত, এরকম এরকম অণু দ্বারা গঠিত। তার মানে পদার্থকে ধরো আমি ভাঙলাম, হাতুড় দিয়ে ভাঙলাম, ভাঙে কি পেলাম, এরকম অণু পাইলাম। এবং এই অণুগুলাকে যদি আমি ধরো এই একটা অণুকে আমি আবার কি করলাম, আরো ভাঙলাম, মানে আরো ক্ষুদ্র করলাম। মানে এক কথা হলো কি জানো, আমি জুম ইন করতেছি, মানে ভিতরে দেখার চেষ্টা করতেছি। কথা বুঝছো? তার মানে আমি পদার্থকে যখন তুমি ভাঙলাম, ভাঙাই পেলাম কি অণুকে ভাঙলে আমরা কি পাবো, পরমাণু। ধরো এরকম অসংখ্য পরমাণু মিলে কি একটা অণু গঠিত। এই যে একটা অণু, ধরো এই একটা অণু অসংখ্য কি পরমাণু দ্বারা গঠিত, অসংখ্য পরমাণু দ্বারা। তার মানে আমি একটা পরমাণু নিচ্ছি, যে টোটাল একটা অণুকে নিছি। এই অণুকে ভাঙলে কি পাওয়া যায়, এরকম ধরো এই অণুগুলা কি অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। তার মানে তুমি বিষয়টা বুঝছো যে একটা পদার্থ, এই যে এটা একটা পদার্থ, এই পদার্থকে যদি আমরা ভাঙি, ভিতরে যদি দেখার চেষ্টা করি, ভাঙ্গে দেখার চেষ্টা করি বা ভিতরে দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো, অণু পাবো। এবং অণুগুলাকে তোমার এই অণুগুলা যে আছে, যে এগুলা কি একটা একটা কি অণু না, এই অণুকে ভাঙলে আমরা কি পাবো, এরকম কি পরমাণু পাবো না। অণুর ভিতরে আবার কি পাবো, পরমাণু পাবো। এখন তাহলে বিষয় হলো যে তাহলে তুমি পরমাণু তাহলে কি, যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে কি মৌলের গুণাগুণ বর্তমান থাকে। তার মানে কি বুঝাইতেছে, তাহলে এই পদার্থ ধরো একটা মৌলিক পদার্থ, তাহলে মৌলিক পদার্থের অণু কি হবো, মৌলিক অণুই বলবো না। ধরো একটা হাইড্রোজেনের অণু আছে, এনে কি আছে, হাইড্রোজেনের একটা অণু আছে। ধরো এরকম হাইড্রোজেনের একটা পদার্থ, ধরো এটা কি একটা হাইড্রোজেন, ধরো একটা হাইড্রোজেনের পদার্থ ধরলাম আমি, এটা কি হাইড্রোজেনের একটা পদার্থ। বুঝছো কথা? তাহলে হাইড্রোজেন তো কি পাবো আমরা, হাইড্রোজেনের অণুই পাবো না, সবগুলা কি হাইড্রোজেনের অণুই পাবো না। হ্যাঁ, আবার এই হাইড্রোজেনের যে একটা অনুরে ভাঙলে কি করবো, এই যে পরমাণু গুলা পাবো, এগুলা কি হাইড্রোজেনের, মানে এটা কি হাইড্রোজেনের অণুই পাইলাম। আবার এগুলারে ভাঙলে কি হাইড্রোজেনের পরমাণুই পাবো না। এই যে ভিতরের যে পরমাণু গুলা, এটা কি হাইড্রোজেনের পরমাণুই না। কথা বুঝছো? তার মানে পরমাণু কাকে বলে, মৌলিক পদার্থের কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তার মানে এই যে মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থের কি ক্ষুদ্রতম কণা না, এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে কি মৌলের, মানে এই যে এটার এই পদার্থ মৌলিক পদার্থ হাইড্রোজেন না, এর মধ্যে যা বৈশিষ্ট্য বিদ্যমান, এই যে হাইড্রোজেনের একটা পরমাণু, এটার মধ্যেও কি সেই হাইড্রোজেনের মানে কি বিদ্যমান, তোমার কি হাইড্রোজেনের কি গুণাগুণ বিদ্যমান। এখন যদি তুমি কি করো, তুমি মনে করো যে তুমি ধরো এটা হলো পরমাণু। আবার মনে করো যে অণু, যেমন ধরো তাহলে অণু, তাই না, এটা কি অণু, আমরা কি শিখলাম, পরমাণু শিখলাম, অণু শিখলাম। তাহলে পরমাণু কি, যে যে মানে কি, যে মৌলের কি, পরমাণু হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে কি মৌলের বৈশিষ্ট্য বিদ্যমান। তার মানে কি মৌলের বৈশিষ্ট্য বিদ্যমান থাকলো। এই অণু আবার কয় প্রকার, অণু হলো দুই প্রকার। এই যে অণু আমরা শিখলাম, অণু কয় প্রকার, দুই প্রকার। একটা হলো কি মৌলের অণু,
আরেকটা কি যৌগের অণু, মৌলের অণু আরেকটা কি যৌগের অণু। এখন মৌলের অণু কোনগুলা, এই যে দেখো মৌলের অণু মানে কি হাইড্রোজেন একটা মৌল না, এই মৌলের অণু অণু মানে কি হাইড্রোজেনের অণু। আর যৌগের অণু মানে কি, ধরো তোমার যৌগের অণু মানে যৌগিক পদার্থের যে অণুগুলো আছে, যেমন পানি, পানি একটা কি যৌগিক পদার্থ না, পানি হতো একটা পদার্থ, ধরো এটা একটা কি পানি, মানে এটা কি পানির পদার্থ না, পানি একটা কি পদার্থ না, পদার্থ কয় অবস্থায় থাকতে পারে, কঠিন, তরল, বায়ু অবস্থা, তাহলে পানিও কি একটা অবস্থা না, তাহলে পানির যে পানি তো একটা যৌগ, কারণ কি যৌগ মানে কি যৌগিক পদার্থ, মানে একটা যৌগিক পদার্থ না, যৌগিক পদার্থকে সংক্ষেপে কি বলে, যৌগ বলে না। তাহলে এই যে পানি আছে, পানির মধ্যে কি আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, তাহলে যৌগের অণু কি, যৌগের অণু কোনটা, পানির একটা অণু যদি নেই তাহলে কি পানির যে অণুটা সেই কি যৌগের অণু না। কথা বুঝছো, আমার কথা বুঝছো, অণু তাহলে দুই ধরনের। এবং তাহলে পরমাণু কোনগুলা, পানির ভিতরে পরমাণু কোনগুলা, এই যে হাইড্রোজেন আর অক্সিজেন, এগুলো কি আলাদা আলাদা পরমাণু, এই আলাদা আলাদা যে মৌল আছে, তাহলে হাইড্রোজেনের বিষয় মানে হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য, সেটা কি হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য, অক্সিজেনের একটা বৈশিষ্ট্য, দুইটার একটা বৈশিষ্ট্য মিলিত হয়ে কি কি বলছে, কি কি এর বৈশিষ্ট্য প্রকাশ করছে, যৌগের অণুর বৈশিষ্ট্য প্রকাশ করছে। তার মানে তাহলে কি দুইটা আলাদা, তাহলে কি হাইড্রোজেনের একটা পরমাণু, অক্সিজেনের একটা পরমাণু, দুইটা মিলিত হয়ে কি হয়েছে, একটা যৌগ গঠন করছে। এবং সেটা কি আমরা যখনকে অণু করতেছি, তার মানে কি এই একটা যে যৌগিক পদার্থ আছে, সেই যৌগিক পদার্থে যে অণু আছে সেটার মধ্যে কি পরমাণু আছে কয়টা, দুইটা পরমাণু, কয়টা আছে, দুইটা, একটা হাইড্রোজেন আর অক্সিজেন। কথা বুঝছো, তার মানে এটা কি একটা যৌগের অণু না, H2 এর একটা অণু যদি নেও তাহলে একটা যৌগের অণু, আর হাইড্রোজেনের একটা অণু যদি নেও H2 নেও তাহলে কি এটা একটা মৌলের অণু, কারণ কি হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। আর যৌগের অণু মানে কি, যে তোমার মনে করো যে H2, তার মানে হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা মৌলিক পদার্থ, এই মৌলিক পদার্থ মিলে দুইটা মিলে একটা অণু মানে একটা পদার্থ গঠিত হয়েছে। এই পদার্থের যে একটা ক্ষুদ্র মানে পদার্থকে ভাঙলে যে অণু পাওয়া যায়, তাহলে যেহেতু এটা একটা যৌগ, পানি একটা যৌগ, তাহলে যৌগের অণুকে কি বলে, যৌগিক পদার্থের অণু বা যৌগের অণু। আর মৌলিক পদার্থের ভাঙলে কি মৌলিক পদার্থ পাওয়া যায়, তার মানে মৌলিক পদার্থকে ভাঙলে যে অণুটা পাবো সেটা কি মৌলের অণু। কথা বুঝছো, তাহলে অণু, পরমাণু, পরমাণু, অণু, এটা কি বুঝছো। আর 3.3 মানে মৌলের প্রতীক, তারপরে তোমার মৌলের সংকেত, এগুলা কি কালকের লেকচারে পড়ে যাও, মানে এর পরের লেকচারে, কারণ এটা আমরা প্রথমে আসলে অনেক নিতে পারবো না। আর নিতে পারবো না বলতে তোমার প্রায় ফোনের চার্জও শেষ, যার কারণে এই লেকচার 1 এই পর্যন্তই থাক। এরপরের লেকচারে ইনশাল্লাহ তোমার কি মৌলের প্রতীক, সংকেত, তারপরে তোমার যে পরমাণুর যে তোমার কি কি সাংগঠনিক কণা, পরমাণুর যে মানে পরমাণুর কণা আর কি, যেমন এই পরমাণু আবার কি, পরমাণুর কি অবিভাজ্য, কি পরমাণু কি অবিভাজ্য নাকি বিভাজ্য, পরমাণু তো বিভাজ্য, কারণ কি পরমাণুর ভিতরে আবার কি আছে, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, এগুলা কি কি পরমাণুর ক্ষুদ্রতম কণা না। তো এগুলাও কি সামনের লেকচারে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, কারণ ফোনের চার্জ প্রায় সীমিত চার্জ। এখন যদি ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, কারণ হলো যে আজকে আমাদের এত লেকচার মানে প্রথমে অনেক কিছু পড়ায় ফেলাইছি, যার কারণে আমরা তাহলে আর এই লেকচারটা একটু সামারি করি। প্রথমে আমরা কি জানলাম, যে আমরা পদার্থ কি জানলাম, পদার্থ কি সেটার উত্তর জানলাম। এখন বিষয় হলো পদার্থ ক্রিয়া, মানে পৃথিবীতে তো অনেক পদার্থই আছে নাকি। এখন অনেক পদার্থগুলো আমরা কি জানি, যে অনেক পদার্থগুলো আবার কোনো না কোনো কিছু দ্বারা গঠিত নাকি। তাহলে ওই অনুসারে গঠন অনুসারে পদার্থ কয় প্রকার, দুই প্রকার, একটা মৌলিক পদার্থ, একটা যৌগিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ যে পদার্থকে ভাঙলে ওই পদার্থকে যদি অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে কি বলে মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কাকে বলে, যে পদার্থকে ভাঙলে ওই মানে এক ভাগেতে কি এক বা ততোধিক কি পাওয়া যায়, মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে কি বলে যৌগিক পদার্থ বলে। এবং এই তাহলে এই যে প্রকৃতিতে পাওয়া যায় আবিষ্কৃত এই পর্যন্ত মৌল বা মৌলিক পদার্থ কয়টা, যেহেতু কি যৌগিক পদার্থ আবার কি মৌলিক পদার্থ দ্বারা গঠিত, তার মানে কি মৌলিক পদার্থ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, বা মৌলিক পদার্থ বা মৌল সম্পর্কে আমাদের জানতে হবে। এর মধ্যে আমরা জানি যে টোটাল 118টি কি মৌল আবিষ্কৃত হয়েছে পৃথিবীতে, এর মধ্যে 98টি প্রকৃতিতে পাওয়া যায়, প্রকৃতি মানে কি আল্লাহ তাআলা প্রদত্ত। আর বাকি 20টি কি, বাকি 20টি হলো কিতে পাওয়া যায়, বাকি 20টি হলো ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা কি করছে, গবেষণা করে বাইর করছে। তাহলে বুঝছো, এই যে 118টি মৌল, এর মধ্যে আবার এটা তিনটে শ্রেণীতে বা ইয়েতে ভাগ করা যায়। একটা কি ধাতু, অধাতু, আর একটা কি উপধাতু। ধাতু যারা ইলেকট্রন, ধাতু আমরা ক্লাস 8 এ বা 6 7 এ পড়ছিলাম, যে যারা কি ঝনঝন শব্দ করে, যারা দেখতে চকচকা, তারা কি ধাতু। আর অধাতু কারা, যারা কি
মানে ওই যে 118টি যে পড়লাম এটার মধ্যে ধরো 98টা কি ধাতু, মানে 98টা আসলে ধাতুর শ্রেণীর মধ্যে ফেলায়। কারণ কি তারা দেখতে চকচকা, যেমন অ্যালুমিনিয়াম, এটা কি একটা অ্যালুমিনিয়ামের চুরি না, বা অ্যালুমিনিয়ামের একটা স্টেনলেস স্টিল না, মানে এই অ্যালুমিনিয়ামের এটা কি দেখতে চকচকা না, এরা কি ইলেকট্রন ত্যাগ করে না, আরো আরো যখন ইন্টারমিডিয়েট তখন এরা কি বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে কি এরা ধাতু, কথা বুঝছো। আর অধাতু কারা, যারা কি ইলেকট্রন গ্রহণ করে, যারা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত, তারা হলো কি ধাতু। আর অধাতু কারা, যারা কি ওই যে ক্লাস ইয়েতে পড়ছিলাম যে যারা কি চকচকা না, তারপরে তোমার কি বাড়ি দিলে ঝনঝন শব্দ করে না, তারা কি অধাতু। কিন্তু এখন আমরা 9-10 উঠছি, এখন আমাদের কি একটু আপডেট হইতে হবে। তাহলে অধাতু কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। তারপরে তোমরা আমরা কি বললাম, অপধাতু বা উপধাতু কি বললাম, যে যারা কি তোমার এই থার্ড পার্সন বা তৃতীয় লিঙ্গ, যারা কি ধাতুর মতো আচরণ করে, অধাতুর মতো আচরণ করে নাকি, তারা হলো কয়টা, 6টা। জি এনোর বলছিলাম কি, জি শিগগিরই আসুন সাবধানে তুলে বসুন, তার মানে জার্মেনিয়াম, তারপরে কি সিলিকন, তারপরে আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, বোরন, এই 6টি কি, এই 6টি কি উপধাতু বা অপধাতু। এখন আবার এই অধাতু আবার কয় ধরনের, অধাতু আবার কয় প্রকার, 3 প্রকার। একটা কি কঠিন অধাতু, তরল অধাতু, গ্যাসীয় ধাতু। এর মধ্যে তরল অধাতু হলো শুধুমাত্র একটা নাম কি, বোরন, তারই কি লাল কালার, তার কালার কি লাল কালার। আর 5টি কি, বোরন, কার্বন, ফসফরাস, সালফার, আয়োডিন, এই 5টি কি কঠিন অধাতু। আর গ্যাসীয় অধাতু কয়টা, টোটাল 12টি। একটা হলো কি সক্রিয় অধাতু, আর একটা কি নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় ধাতু বা এক পারমাণবিক, সক্রিয় ধাতু বা বিপারমাণবিক। নিষ্ক্রিয় গুলা কয়টা, 7টা। কি কি, হেলিনিতু আর করিম যাবে রোমানাইজেশনে, তার মানে কি হিলিয়াম, নিয়ন, তারপরে আর্গন, ক্রিপ্টন, জেনন, অর্গানেশন, অর্গানেশন। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেশন, এই 7টি কি। আর ধাতু আর সক্রিয় কয়টা, কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপর কি ক্লোরিন, ফ্লোরিন, এই কয়টা, 5টা। এই টোটাল কত, টোটাল হলো 12টা। টোটাল অধাতু কয়টা, 18টা। তাহলে এই যে 18টা অধাতু, এগুলো আমরা শিখলাম। তারপরে শিখলাম কি পদার্থের কি, তারপরে শিখলাম আমরা পদার্থ কি দ্বারা গঠিত, অণু দ্বারা গঠিত। মানে পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু পাওয়া যায়। এখন অণুকে আবার কয় ধরনের ভাগ করা যায়, 2 ভাগে ভাগ করা যায়। কি মৌলের অণু, এটা কি যৌগের অণু। আর মৌলের অণু মানে কি মৌলিক পদার্থ, মানে মৌলের যে পরমাণু আছে, পরমাণু গঠিত দুইটা যুক্ত হলে কি হয়, মৌলের অণু হয়। আর যদি আলাদা আলাদা কোনো তোমার কি মৌলের পরমাণু যদি যুক্ত হয়, তখন তাকে কি বলে, যৌগের অণু বলে। মানে কোন একটা যৌগের যদি আমরা কি নেই, মানে ধরো পানি একটা কি যৌগিক পদার্থ না, এটার যদি আমরা অণু নেই, পানি কি অসংখ্য অণু দ্বারা গঠিত না, পানি তো একটা পদার্থ, এটা অসংখ্য অণু দ্বারা গঠিত না। একটা অণু যদি নেই, ওই অণুর মধ্যে কি থাকবে, হাইড্রোজেন আর অক্সিজেন থাকবে না। তাহলে এই H2O, এটা কি H2 এর যে একটা অণু, সেটা কি যৌগের অণু না, কথা বুঝছো। তাহলে আজকে এই মৌলের অণু, যৌগের অণু, অণু পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকলাম। এর পরের অধ্যায়ে আমরা কি জানবো, যে এই যে 118টা যে মৌল আছে, এই মৌলের কি বিভিন্ন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, কার্বন সি দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতীক, তারপরে কি ই দ্বারা, যেগুলো দ্বারা প্রকাশ করা হয়, সেগুলা কি আমরা কালকের লেকচারে জানবো। এবং কি সংকেত, যৌগের সংকেত আছে। তারপরে তোমার কি পরমাণুর যে গঠন আছে, এই যে পরমাণু আছে, পরমাণুর কি আরো বিভাজ্য না, পরমাণু আবার বিভাজ্য না, কিরকম পরমাণু কি দ্বারা গঠিত, তোমার এই কি নিউক্লিয়াস, তারপর কি প্রোটন, নিউট্রন, এগুলো থাকে, ইলেকট্রন থাকে, এগুলো দ্বারা গঠিত। তাহলে কালকে নেক্সট লেকচারে আমরা ওই বিষয়ে জানবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।